মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়েছেন চিকিৎসকরা। খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া কামনা। জাতীয় স্মৃতিসৌধ স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা, জনপ্রত্যাশা পূরণে কাজ করবে সরকার ও বিরোধী দল আশা হাফিজ উদ্দিনের। শ্রদ্ধা জানিয়েছেন জিয়া খালেদা জিয়ার সমাধিতেও। প্রত্যাশিত গণতন্ত্রের জন্যই জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় জামায়াত, বিরোধী দলীয় নেতার মন্তব্য। গণহত্যার দায়ে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের। ঈদযাত্রা স্বস্তিদায়ক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী। গণপরিবহনে তেল সংকট 2-3 দিনেই কেটে যাবে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এর আগে শুক্রবার সকালে সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি হলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডাক্তার রফিকুল। এর আগে জুম্মার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়। মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান ডাক্তার রফিকুল। গত বুধবার ইফতারির সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। সরকারি ও বিরোধী দল মিলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে আশা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের। দায়িত্ব পালনে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন তিনি। শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপনের পর এ কথা জানান সংসদের নবনির্বাচিত স্পিকার। এ সময় সাথে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারেও শ্রদ্ধা জানান তারা। শুভ মাহফুজের রিপোর্ট। শুক্রবার সকাল 10:15টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করে কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক সংসদকে সঠিকভাবে পরিচালনা করতে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন তারা। প্রথম দিনে ওয়াকআউটটা না করলেই ভালো হতো। যাই হোক, সেটি তাদের বিষয়। সংসদে সরকার এবং বিরোধী দল উভয়ের সহযোগিতার মাধ্যমে, উভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবেন এবং বিশেষ করে ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেজন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। সাভার থেকে এসে ডেপুটি স্পিকারকে সাথে নিয়ে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার। শ্রদ্ধা নিবেদনের পর তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন। এ সময় স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে। সরকার এবং বিরোধী দল উভয় মিলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবেন, এটাই আমরা কামনা করছি। গতকালকে প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে। আশা করি আগামী দিনগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ এই দেশের জনগণের সকল আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে সক্ষম হবে। আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। অহেতুক জুলাই সনদ নিয়ে বিতর্ক তৈরি না করারও আহ্বান জানান স্পিকার। নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদ রাষ্ট্রের আইন প্রণয়নকারী বিভাগ, কিন্তু গত কটি সংসদ দৃশ্যত একদলীয় সংসদে পরিণত হওয়ায় কার্যকারিতা হারিয়েছিল দেশের আইন বিভাগ।
অবশেষে অনেকদিন পর সংসদীয় কার্যক্রম ফিরে পেল এর প্রকৃত মেজাজ, যা সংসদীয় কার্যক্রমের ব্যাপারে মানুষকে করে তুলেছে আগ্রহী ও আশাবাদী। সংসদ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানালেন সাধারণ মানুষ। মিসবাহ রহমানের রিপোর্ট। 12 মার্চ সকাল 11টা বাংলাদেশের ইতিহাসে নতুন এক সম্ভাবনা যাত্রা শুরু। জাতীয় সংসদ ভবনে উপস্থিত নির্বাচিত সদস্যরা কার্যপ্রণালী বিধি অনুযায়ী একের পর এক কার্যক্রম। সংসদীয় কার্যক্রমে মুগ্ধ মানুষ। দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের এই মঞ্চ ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। মানুষ চায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক আলোচনা ও সমালোচনা জরুরি বলে মনে করেন তারা। আমরা প্রত্যাশা করব আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের যে ঐতিহ্য, ভাষা, আমাদের যে ঐতিহ্য, এই সংগ্রাম সব কিছুকে নিয়ে যেন এই সংসদ সত্যিকার অর্থে মানুষের ভালো কিছু করার জন্য অগ্রসর হয়। তার সাথে অবশ্যই আগের দিনগুলোতে যেভাবে সংসদ চলছে, দেশের মানুষ সাফার করছে, হয়তো সামনের দিনগুলোতে এগুলো করবে না, দুর্নীতি থাকবে না এবং সংসদ সদস্যদের ক্ষমতা অপব্যবহার করে যা হয়েছে সেগুলো এখন হবে না। শিক্ষার্থীদের প্রত্যাশা ভিন্ন। তাদের মতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজন আধুনিক ও মানসম্মত পরিবর্তন। টেকনোলজি, সায়েন্স এই সমস্ত বিষয়গুলোতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য আমি আহ্বান করব। আমরা পড়াশোনা ভিত্তিক যে কাজটা পাবো ওই জিনিসটা আমরা পেয়ে থাকি না, কিন্তু আমরা নানা রকম দুশ্চিন্তার মধ্যে ঝুঁকি। ওই ক্ষেত্রে যদি আমাদের সরকার এবং আমাদের শিক্ষা ইনস্টিটিউটে যারা আছেন তারা যেন বিভিন্ন মত প্রকাশ করে। তরুণদের বড় প্রত্যাশা কর্মসংস্থান। তারা চান এমন শিক্ষা ও নীতিমালা যা নতুন দক্ষতা তৈরি করবে এবং তরুণদের জন্য কাজের সুযোগ বাড়বে। দীর্ঘদিন পর সংসদীয় কার্যক্রম শুরু হয় দেশের মানুষের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি রয়েছে বাস্তব প্রত্যাশা। তাদের দাবি সংসদে যেন তাদের দৈনন্দিন সমস্যা নিয়ে কার্যকর আলোচনা ও সিদ্ধান্ত হয়। মিসবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা নিয়ে কাজ করবে সরকার। বলেন, পতিত আওয়ামী সরকারের আমলে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে। গতকাল বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এ সময় তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে সাংবাদিকদের জানান, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে কাজ করবে মন্ত্রণালয়। বলেন, বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। পতিত আওয়ামী লীগ সরকারের নানা অন্যায় নির্যাতনেও গণতন্ত্রের প্রশ্ন আপোস করেননি। বেগম জিয়ার আদর্শে অবিচল থাকায় প্রতিশ্রুতি জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জনগণকে সঙ্গে নিয়েই আগামী দিনে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে কাজ করা হবে। শুক্রবার রাজধানীর গ্যান্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ইশরাক হোসেন বলেন, তাকে মন্ত্রিত্ব ঘোষণা করে ঢাকা ৬ আসনের জনগণকে সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন। এরপর সারা দেশে কৃষক কার্ড কর্মসূচি চালু করা হবে। ঢাকা ৬ এর বিভিন্ন এলাকায় ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ অন্যান্য রোগের সংক্রমণ রোধে এখনই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আপনারা জানেন যে আমাদের দলের অনেকগুলো পরিকল্পনা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করেছেন। পরবর্তীতে কৃষক কার্ড সারা দেশব্যাপী সেটাকে উদ্বোধন করা হবে। এরপরে আপনাদেরকে হেলথ কার্ড কর্মসূচির মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কর্মসূচি হাতে নেওয়া হবে। তাছাড়াও আসন্ন বর্ষা মৌসুমের আগে আমাদের এখানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এখানে মশার বাহিত ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এবং অন্যান্য রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ে। সেগুলো যাতে নিরসন করতে পারি, আমরা সেগুলো যাতে নিয়ন্ত্রণ করতে পারি, এখন থেকেই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করি। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড দিয়েই হত্যার রাজনীতি শুরু হয়েছিল।
ক্ষমতা চিরস্থায়ী করতেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলেও দাবি করেন জামায়াত আমির। শুক্রবার রাজধানীর একটি হোটেলে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, অতীতের সকল হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে কখনোই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। সংস্কার এবং প্রত্যাশিত গণতন্ত্র বাস্তবায়নে জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চান, তাই এই সনদ অনুসারে সরকার পরিচালিত হবে বলেও প্রত্যাশা জামায়াত আমিরের। সংসদে রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। শুক্রবার ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, অনেক সমালোচনা সত্ত্বেও এনসিপি সংসদে গিয়েছে, কারণ জনগণ 11 দলীয় প্রার্থীদের বিজয়ী করেছে। কিন্তু সেই সংসদে ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ সময় দ্রুত রাষ্ট্রপতিকে অপসারণ, নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং গণহত্যা ও শপথ ভঙ্গের দায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গ্রেফতার করার দাবি জানান নাহিদ ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, কুড়িগ্রাম 2 আসনের জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ সহ সংশ্লিষ্টরা। গতকালকে আমরা দুঃখজনকভাবে খুব ভালোভাবে শুরু হলেও আমরা খুব আন্তরিকতার সাথে পার্টিসিপেট করলেও দেখা গেল যে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সংসদ, সেই সংসদের সাথে এক ধরনের প্রতারণাই করা হলো। 15ই মার্চ থেকে গণপরিবহনগুলো পর্যাপ্ত পরিমাণে তেল পাবে, বাড়বে না দামও, বলেছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী। শুক্রবার কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। রেলপথে শুক্রবার থেকে শুরু হয়েছে ঈদযাত্রা। সকাল থেকে বেশিরভাগ ট্রেন শিডিউল অনুযায়ী সময় মতো কমলাপুর ছেড়েছে। মন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রায় জ্বালানি তেল কোনো বাধা হবে না, বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সব মিলিয়ে ঈদযাত্রা স্বস্তিদায়ক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আশ্বাস দেন, গণপরিবহনে তেল সংকট 2-3 দিনেই কেটে যাবে। 15 তারিখ থেকে তারা প্রয়োজন মতো তেল অবাধে পাবে, যতটুকু প্রয়োজন সেটা এনশিওর করা হয়েছে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন, তিনি বলেছেন 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আরেফিন শাওন। মানুষের ঘরে ফেরার খবর জানবো তার কাছ থেকে। শাওন, কমলাপুর রেল স্টেশনে বাড়িমুখী মানুষের চাপ কেমন দেখছেন, আর ট্রেনের শিডিউল সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। রেখা, ধন্যবাদ আপনাকে। আমি এখন কমলাপুর রেল স্টেশনে এখানে আছি এবং আপনি যেটি জানতে চেয়েছেন যে ঈদযাত্রায় যে ঘর মুখো যে নারিক টানে যে মানুষ বাড়ি যাচ্ছে, তো এই বিষয়টা আসলে এখন পর্যন্ত কিন্তু মাত্রই শুরু হয়েছে ঈদযাত্রার পর্বটি। এখানে এসে আমরা যেটি দেখতে পেরেছি যে অধিকাংশ পরিবারের যারা কর্মরত রয়েছেন ঢাকায়, তারা ব্যতীত পরিবারের অন্য সকল সদস্যদেরকে তারা বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। এর কারণ হিসাবে তারা বলছেন যে কিছুদিন পর থেকেই যখন কিনা সরকারি এবং বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো যে ছুটি দিবেন, তখন কিন্তু ভিড় বেশি হবে। এই কারণে কিন্তু তারা তাদের পরিবারের সদস্যদেরকে পাঠিয়ে দিচ্ছেন। এবং একই সাথে কিন্তু এই ঢাকা শহরে অবস্থানরত যে শিক্ষার্থীরা ছিলেন, তারাও কিন্তু এই আগেভাগে, অর্থাৎ ভিড় যাতে তারা যাতে ভিড়ের মধ্যে না পড়ে, তারা কিন্তু এই কারণেই কিন্তু ঢাকা ছাড়ছেন এখন। এবং আপনি যেটা বলছিলেন যে ট্রেনের শিডিউল, যে সময়টা, আমরা আসার পরে দেখতে পেরেছি যে চট্টগ্রাম থেকে ঢাকায় যে ট্রেনটি 7টার সময় আসার কথা ছিল, সেটি কিন্তু 7:30, অর্থাৎ 30 মিনিট লেট করে এসেছে। এবং এ বিষয়ে কয়েকজন যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা খুবই রাগান্বিত এবং ক্ষুব্ধ যে এই পরিস্থিতি যেন সামনে আরও বেশি না হয়। এবং একই সাথে তারা এটি জানিয়েছেন যে এবার কিন্তু টিকিট কিনতে তাদের কোনো সমস্যা হয়নি, তবে তারা সন্দিহান যে এই যে বিলম্ব ট্রেনের, এটি কি আসলে সরকার নিরসন করতে পারবেন কিনা, এটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। রেখা, কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ। কমলাপুর রেল স্টেশন থেকে মানুষের ঘরে ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী আরেফিন শাওন। চলে যাচ্ছি পরের সংবাদে। ঈদ উপলক্ষে রাজধানীর নিউ মার্কেট এলাকায় জমে উঠেছে কেনাকাটা। সাপ্তাহিক ছুটির দিনে উপচে পড়া ভিড়। মার্কেটের ভেতর থেকে শুরু করে বাইরের ফুটপাত সবখানেই চলছে জমজমাট বেচাকেনা।
বিভিন্ন বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে ঈদের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন দোকানপাটে। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। ঈদ সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা নিউ মার্কেট এখন ক্রেতাদের ঢলে মুখর। সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটের ভেতর ও আশেপাশের ফুটপাত জুড়ে লেগেই আছে মানুষের ভিড়। ঈদের কেনাকাটায় শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন ক্রেতারা। শুক্রবার বিকেলে নিউ মার্কেট এলাকা লোকে লোকারণ্য। দোকান থেকে শুরু করে বাইরের ফুটপাত সব জায়গায় ক্রেতাদের আনাগোনা। বিশেষ করে নারী ক্রেতাদের ভিড় বেশি। কেউ শাড়ি, কেউ লেহেঙ্গা, আবার কেউ 3 পিস কিনে ঈদের পোশাকের তালিকা পূরণ করছেন। দোকানিরা জানান, ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিক্রি। ক্রেতারা নতুন নতুন ডিজাইনের পোশাক খুঁজছেন। দেশি বিদেশি নানা ব্র্যান্ডের শাড়ি, লেহেঙ্গা ও 3 পিসের প্রতি বেশি আগ্রহ দেখা যাচ্ছে। নতুন আসছে এগুলো আমাদের সম্পূর্ণ দেশীয় প্রোডাক্ট। সুতির মধ্যে আছে, আপনার জর্জেট আছে, অর্গানজা আছে, তারপরে আপনার কোটা আছে, সিল্ক, এগুলো মানে সামনে তো সামার আসতেছে, সুতিগুলো বেশি চলতেছে। আপনার কাস্টমারের দাম বলে একটা দাম বলা একটা মানে হচ্ছে আমাদের সাথে ম্যাচিং। আর দেশে যে অবস্থা ওইসব করে তো মনে করেন আমরা একেবারে ভালো যাচ্ছে তাও না, একেবারে খারাপ তাও না, আলহামদুলিল্লাহ। এবার গরমটা হঠাৎ করে অত্যাধিক পরিমাণ বাড়ার কারণে সুতি আইটেমটা সবচেয়ে থেকে বেশি চলতেছে। সুতির মধ্যে আপনার গর্জেস কাজ করা বুটিক্স আইটেমগুলো, পাকিস্তানি সুতি কাজ করা আইটেমগুলো, এগুলো বেশি চলতেছে। পাকিস্তানি কটনের মধ্যে বুটিক্সের কাজ করা, আর শাড়ির মধ্যে রেখেছি এবার একটু কাঠদানার কাজের শাড়িগুলো রেখেছি আমরা, যে নতুন আইটেমগুলো বিটসের কাজ করা কাঠদানার জর্জেটের শাড়ি আছে। ক্রেতাদের মতে ঈদের আগে নিউ মার্কেট না এলে কেনাকাটাই যেন সম্পূর্ণ হয় না। তাদের মতে অন্যান্য বড় মার্কেটের তুলনায় এখানে কম দামে পছন্দ মতো অনেক কিছু পাওয়া যায়। সবাই ফুপি আসছে, আম্মু আসছে, খালামণি আসছে, দাদু আসছে, বোন আসছে। এখনো কিছু কিনা হয় নাই, দেখতেছি আর কি। দাম ওনাদের মতো ওনারা বলতেছে, আমরা আমাদের বাজেটের মতো বলতেছি। আমি 2টা লেহেঙ্গা নিছি, আমার আর আমার একটা বোনের জন্য। ঈদ উপলক্ষে না, আমার বিয়ে উপলক্ষে নিছি। এদিকে ফুটপাতের দোকানগুলোকে ঘিরেও আছে ব্যাপক ভিড়। তুলনামূলক কম দামে পোশাক পাওয়ায় অনেকেই ফুটপাত থেকে শাড়ি, 3 পিস ও বিভিন্ন পোশাক কিনছেন। ক্রেতাদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মার্কেট এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর টহলও জোরদার করা হয়েছে। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে, কোনো তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। চাকরির বাজারকে অসম্ভব আখ্যা দিয়ে তিনি বলেন, তরুণদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। এ সময় নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও 4 লেন মহাসড়ক নির্মাণ সহ নানা অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন মির্জা ফখরুল। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতা আরও বাড়ানোর কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার বগুড়ার জামিল নগরে একটি কনভেনশন সেন্টারে রাজশাহী 7 জেলার সাংবাদিকদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, সাংবাদিকদের প্রয়োজনে যেন দ্রুত পাশে দাঁড়ানো যায় সেই লক্ষ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতা আরও বাড়ানোর পরিকল্পনা করছেন তিনি। আয়োজনে বিভিন্ন জেলার সাংবাদিক পরিবারের 51 জন শিক্ষার্থী এবং 46 জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান তরফদার রুমন, ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাসির জামাল। এছাড়াও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি, সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল। এতে $15.1 বিলিয়ন আয় হারিয়েছে উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলো। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সৌদি আরব। ক্ষতির তালিকায় আছে কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এক লাফে অপরিশোধিত তেল পৌঁছে গেছে $100 কোটায়। এর প্রধান কারণ ইরানের মাটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে হরমুজ প্রণালীতে দেশ দুটির ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। এতে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। ওই পথেই বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেলের ট্যাঙ্কার চলাচল করে। হরমুজ প্রণালী দিয়ে একদিনে সাধারণত প্রায় $1.2 বিলিয়ন মূল্যের অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি পণ্য
এবং এলএনজি পরিবহন হয়। 2025 সালের গড় দাম ও পরিমাণের হিসাব কষে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলার এই তথ্য দিয়েছে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ওই নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জাহাজের বিমার খরচও অনেক বেড়ে গেছে। সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। জ্বালানি বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি প্রায় $4.5 বিলিয়ন আয় হারিয়েছে। আগামী দিনে সৌদি আরব লোহিত সাগর দিয়ে তেল রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছে। রিয়াদের পর ইরাকও ব্যাপক ঝুঁকিতে আছে। দেশটির সরকারি আয়ের প্রায় 90% তেল থেকে আসে। কুয়েত ও কাতারও ঝুঁকিতে আছে। তবে এই দুই দেশের বড় সার্বভৌম সম্পদ তহবিল রয়েছে, যা স্বল্প মেয়াদে প্রভাব সামাল দিতে পারবে। কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি 2 মার্চ উৎপাদন বন্ধ করার পর বুধবার পর্যন্ত প্রায় $571 মিলিয়ন আয় হারিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের পরিস্থিতিতে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সহ উপসাগরীয় তেল উৎপাদক দেশগুলো মোট $13.3 বিলিয়ন তেল বিক্রি ও শুল্ক আয় স্থগিত রাখতে বাধ্য হয়েছে। এতে তেলের দাম বাড়তে থাকায় সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়েছে পরিবহন সেক্টর ও সাধারণ ভোক্তারা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার সফল, জানিয়েছেন চিকিৎসকরা। খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া কামনা। জাতীয় স্মৃতিসৌধ স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা, জনপ্রত্যাশা পূরণে কাজ করবে সরকার ও বিরোধী দল। আশা হাফিজউদ্দিনের শ্রদ্ধা জানিয়েছেন জিয়া, খালেদা জিয়া সমাধিতেও। প্রত্যাশিত গণতন্ত্রের জন্যই জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় জামায়াত, বিরোধী দলীয় নেতার মন্তব্য। গণহত্যার দায়ে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের। ঈদ যাত্রা স্বস্তিদায়ক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন সড়ক, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী। গণপরিবহনের তেল সংকট 2-3 দিনেই কেটে যাবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।